এই বইটার মতো ভয়ানক, অস্বস্তিকর আর প্রচন্ড রকম বিচলিত করে দেওয়ার বই বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব কমই আছে। ব্যক্তিগত ট্র্যাজেডি, ট্রমা, হতাশা, নিঃসঙ্গতা আর আত্মবিনাশের এক ভয়ানক কালো উপাখ্যান এই বইটি। এবং সবচেয়ে অস্বস্তিকর ব্যাপার হচ্ছে এই বইটা লেখকের নিজের ব্যক্তিগত জীবনের প্রতিফলন। এটাকে আপনি আত্মজীবনীমূলক বই বলতে পারেন। গভীর একটা মনস্তাত্ত্বিক উপন্যাস এই বইটা, এবং এই বইটা পড়ার মাধ্যমে আপনি আপনার মনের অস্থির আর অজানা অংশগুলোতে ভ্রমণ করবেন এবং নিজের জীবনকে ভিন্ন আঙ্গিকে দেখা শুরু করবেন। আমি দ্য ব্রাউন স্টোরি টেলার, এবং আজকে যে বইটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ওসামু দাজের লেখা নো লঙ্গার হিউম্যান। মূল গল্পে যাওয়ার আগে আমরা ওসামু দাজের জীবনটা সম্পর্কে যদি একটু জেনে নিই। কেন? তার কারণ এই গল্পটা যেহেতু লেখকের আত্মজীবনীমূলক একটা লেখা, সুতরাং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি আমরা একটু জানি তাহলে এই লেখাটা ভালো করে বুঝতে পারবো। ব্যক্তিগত জীবনে ওসামু দাজের ছিল ভয়ানক রকমের বিপর্যস্ত। ব্যাপারটা এরকম না যে সে খুব গরিব পরিবার থেকে বা দারিদ্রতার মধ্যে বড় হয়েছে, বরঞ্চ চিত্রটা ঠিক তার উল্টা। তার বাবা মা প্রচন্ড রকমের ধনী ছিল, কিন্তু সমস্যা হচ্ছে সে তার বাবা মায়ের দশম সন্তান ছিল। 11 জন ভাই বোনের মধ্যে সে যখন বড় হয় তখন সে তার ব্যস্ত বাবাকে জীবনের সামনে পায়নি, এবং তার মাও তাকে কোনো সময় দিত না, এবং সে চাকর বাকরদের মধ্যে বড় হয়েছে। এবং চাকর বাকরদের মধ্যে যখন সে বড় হয়েছে তখন সে বিভৎস রকমের হেনস্থার শিকার হয়েছিল, যেটা সে কাউকে বলতে পারত না। এর পাশাপাশি তার আরো বেশ কয়েকটা বাজে অভ্যাস ছিল, নেশা আর নারী। সে তার ব্যক্তিগত জীবনে অনেক নারীর মুখোমুখি হয়েছে এবং সে প্রচন্ড রকমের পানাসক্ত ছিল। এবং এই কারণগুলোর জন্যই হয়তোবা সে একবার নয়, দুবার নয়, পাঁচবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। কে জানে, হয়তোবা এতবার চেষ্টা করার কারণেই সে পঞ্চমবার সাকসেসফুল হয় এবং সে আলটিমেটলি আত্মহত্যা করে মারা যায়। যদি আমরা তার এই আত্মহত্যার সময়গুলো বা কারণগুলো নিয়ে যদি একটু আলোচনা করি, সে প্রথমবার কেন আত্মহত্যা করতে যায় জানেন? তার কারণ তার সামনে পরীক্ষা ছিল। সে মানুষজনের সামনে খুব ভালো ছাত্রের অভিনয় করত এবং মানুষজন তাকে, সে যেহেতু অনেক বড় পরিবার থেকে আসছে, সে তাকে অনেক সম্মানের চোখে দেখতো। সে যদি ফেল করে তাহলে এই ব্যাপারটা হারিয়ে যাবে, সেই জন্য সে পরীক্ষার আগে আত্মহত্যা করার চেষ্টা করে, সাকসেসফুল হয় না। এবং এর পরবর্তীতে সে যখন হাই স্কুলে যায় বা সে যখন টার্সারি এডুকেশনে প্রবেশ করে তখন সে প্রচন্ড রকমের নেশায় আসক্ত হয়ে যায়, মদের উপরে আসক্ত হয়ে যায়, এবং সে একটা নারী চরিত্রের প্রেমে পড়ে। যে নারী চরিত্রের প্রেমে পড়ে তার মূল কাজই হচ্ছে লোকজনকে মনোরঞ্জন করা, যেটাকে জাপানের ভাষায় বলা হয় গিশা। কিন্তু তার পরিবার এটা মেনে নেয় না, সে তখন দ্বিতীয়বার আত্মহত্যা করার চেষ্টা করে। আবার একটা সময় গিয়ে যখন তার ডিভোর্স হয়ে যায় তখন সে যেই বারে গিয়ে মদ খেত, সেই বার বনিতার সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং সে বার বনিতার সাথে সমুদ্রের ধারে গিয়ে সিদ্ধান্ত নেয় যে তারা হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে চলে যাবে এবং নিজের জীবনকে বিলিয়ে দিবে। হাস্যকর ব্যাপার হলো, বার বনিতা মারা গেলেও ওসামু দাজাই ঠিকই বেঁচে যায়। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই তার আরো একবার বিয়ে হয় এবং সেই পরিবারে তার 3 জন সন্তান ছিল। সেই 3 জন সন্তানের মেঝো যেটা, সেও পরবর্তীতে লেখক হয়। এবং এর পাশাপাশি সে এক অল্প বয়সী মেয়ের প্রেমে পড়ে, সেই মেয়ের সাথেও তার একটা প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং সেখানে তার একটা অবৈধ সন্তানও হয়। এবং এই যে নেশার নারীর কারণে সে ক্রমাগত বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিচ্ছিল। সে আরো কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করে। একবার সে দড়ি দিয়ে সিলিং থেকে ঝুলে পড়ার চেষ্টা করে, একবার সে অনেকগুলা ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু আসলে কিছুই হয় না। এমনটা সময় দেখা যায় যে সে যেই নারীর সাথে অবৈধ প্রণয় করছে সেই নারীর সাথে আত্মহত্যা করার চেষ্টা করলেও দুজনেই বেঁচে যায়। কিন্তু সবার শেষে গিয়ে পঞ্চমবার সে যখন আত্মহত্যা করার চেষ্টা করে তখন সে আর বিফলে যায় না। সে এবং তার প্রণয়ের নারীর সাথে একসাথে কোমরে দড়ি বেঁধে যখন নদীর তীরে ঝাঁপ দেয়, দুজনেই তখন মারা যায়। কদিন বাদে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এই হচ্ছে ওসামু দাজাইয়ের ব্যক্তিগত জীবন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে লেখকের মূল নাম ওসামু দাজাই না, তার মূল নাম হচ্ছে সুজি সুশিমা। অদ্ভুত একটা লেখক, অদ্ভুত তার জীবনী এবং তার অদ্ভুত লেখনী। বিশ্ব সাহিত্যের ইতিহাসে অ্যাবস্ট্রাক্ট লেখাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বোধ হয় কাফকার লেখা। এবং ফ্রান্স কাফকার লেখাগুলো পড়ে আমরা মনে করতাম সে যেরকম একাকিত্বের জীবনকে তুলে ধরছে, ব্যক্তিগত জীবনেও বোধ হয় সেরকম আলাদা ছিল, একাকিত্বে ভুগত। কিন্তু প্রকৃতপক্ষে তার জীবন আমরা বিশ্লেষণ করে দেখেছি যে সে সাধারণ মানুষদের মধ্যেই ছিল।
সে আলাদা ছিল না, তারও একটা পরিচিত জগৎ ছিল যেখানে সে তার নিজের লেখাগুলো নিয়েও বন্ধু বান্ধবদের সাথে মজা করত, তর্ক করত, হাসি ঠাট্টা করত। কিন্তু তার লেখা বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছিলাম যে পুরো ব্যাপারটাই একটা মুখোশের আড়ালে সে নিজের হতাশা আর অনুশোচনার গুলোকে লুকিয়ে রেখেছিল। ঠিক একই রকম ব্যাপার আমরা দেখতে পারি ওসামু দাজাইয়ের লেখা। ওসামু দাজাই এই গল্পে তার জীবনকে ওবা ইয়োজা নামে একটা চরিত্রের মাধ্যমে তুলে ধরছে। ওবা ইয়োজার চরিত্রটা সমাজের সকল মানুষের থেকে আলাদা, এবং তার এই চিন্তাটা, তার এই উপলব্ধিটা যে সে আলাদা, এটাই তাকে ক্রমাগত কুড়ে কুড়ে খেয়েছে। এবং বইয়ের প্রথম লাইনেই বলা হয়েছে, লজ্জায় ভরা একটা জীবন পার করে এসেছি আমি। এবং এতেই অনুভব হয় সে তার সমগ্র জীবনকে যেভাবে পার করেছে সেটা নিয়ে সে প্রচন্ড রকমের আত্ম অনুশোচনায় ভুগছে। এই গ্লানি তাকে ক্রমাগত নিঃশেষ করে দিয়েছে। ওবা ইয়োজা শুধুমাত্র যে লোকে কি বলবে বা তাকে কি শাস্তি দেওয়া হবে সেটা নিয়ে চিন্তা করতো, ব্যাপারটা এরকম না। বরঞ্চ তার সবচেয়ে ভয়ের জায়গা ছিল লোকজন হয়তো আর টের পেয়ে যাবে সে মানুষের মতো না। এবং গল্পটা পড়ার সময় আমরা অনুভব করতে পারছিলাম যে ইয়োজার মনে একটা প্রচন্ড রকমের আশঙ্কা জন্মাচ্ছে, সে হয়তো বা মানুষই না। এবং পুরো ব্যাপারটাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সে সম্পূর্ণ একটা নতুন চরিত্র দাঁড় করায়, লোকজনের সামনে সে অভিনয় করা শুরু করে। এই ব্যাপারটা আমাদের সামনে প্রকট হয়ে ওঠে যখন আমরা ওবা ইয়োজার কথা শুনছি। সে বলছে, আমি মানুষকে ভীষণ ভয় পেতাম, আবার মানুষ ছাড়া থাকতেও পারতাম না। আর এই ভাড়ামোর মধ্যে দিয়েই আমি মানুষের সঙ্গে কোনোভাবে জুড়ে থাকতে পারতাম। বাইরের সবসময় হাসি খুশি থাকার অভিনয় করতাম, কিন্তু ভেতরে ভেতরে মরণপণ লড়াই চলত। প্রতি মুহূর্তে মনে হতো এই বুঝি সব শেষ হয়ে গেল। টেনশনে ঘেমে যেতাম। সে যে ক্রমাগত আলাদা হয়ে যাচ্ছে এটা সে নিজেও উপলব্ধি করতে পারছিল। এবং পুরো ব্যাপারটাকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সে যা করে সেটা কাফকার মতো করেই আমরা দেখতে পারি, একটা হাস্যরসাত্মক কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী একটা পদ্ধতি। সে নিজেকে ভার হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে, এবং এই ব্যাপারটা আমরা উপলব্ধি করতে পারি তখন যখন সে বলছে, মানুষের ভয়ে সবসময় সিটিয়ে থাকতাম, নিজের কাজকর্মের উপর এতটুকুও ভরসা ছিল না, নিজের কষ্টগুলো বুকের মধ্যে চেপে রাখতাম, সেই মন খারাপ, অস্থিরতা সবকিছু লুকিয়ে সবসময় হাসি খুশি চিন্তাহীন থাকার অভিনয় করতাম। আর এভাবেই আমি ধীরে ধীরে একজন পুরোদস্তুর ভার হয়ে গেলাম। সে কেন একটা ভারের চরিত্রের মাধ্যমে নিজেকে উপস্থাপন করছে? তার কারণ সে মনে করছে যে সে যদি সবার সামনে ভারের মতো সেজে থাকে তাহলে মানুষজন তাকে আর ক্ষতিকর মনে করবে না, তার কোনো ক্ষতি করবে না, এবং তাকে তাদেরই অন্তর্ভুক্ত করে নেবে। কিন্তু এই অভিনয়কর ব্যাপারটাই তার জীবনকে ক্রমাগত জটিল করে তোলে। সে সবসময় ধরা খেয়ে যাওয়ার ভয়ে ভুগতে থাকে। এর আগে তার সমস্যা ছিল যে সে মানুষজনের সাথে মিশতে পারছে না, বা সে মানুষজনের থেকে আলাদা, এই ভয়টা তার মধ্যে ছিল। এখন তার মধ্যে নতুন একটা আতঙ্ক চলে আসতে থাকে, সে যে অভিনয় করছে এটা ধরা খেয়ে যাচ্ছে না তো। এবং এই ভয় এবং আতঙ্ক দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়ের টানাপোড়েনে তার ভেতরটা ক্রমাগত নিঃশেষ হয়ে যাচ্ছে। এবং এটার একটা প্রতিফলন আমরা দেখতে পাই। সে যে ব্যতিক্রম, এই ব্যাপারটা লুকিয়ে রাখার দ্বন্দ্ব তার মনটাকে ক্রমাগত বিষাক্ত করে তুলছিল। তার পাশাপাশি সে যে ভারের অভিনয় করছে এই ব্যাপারটাও লুকিয়ে রাখার দ্বন্দ্ব তার মনে প্রবল হয়ে উঠছিল। এবং এটার প্রতিফলন আমরা দেখতে পারি, তাকে যদি কেউ সহযোগিতা করতে চাইতো বা যদি কেউ তাকে ভালোবেসে তার সমস্যাগুলো সমাধান করতেও চাইতো, সেটা পারতো না। কেন পারতো না? তার কারণ সে সম্পূর্ণ বিপরীত একটা ভিন্ন একটা চরিত্র তার সামনে উপস্থাপন করে রেখেছে। যদি কেউ তাকে সহযোগিতা করতে যায় তাহলে প্রকৃতপক্ষে ওই ভারের চরিত্রটার সমাধান সম্ভব হলেও তার প্রকৃত চরিত্রের প্রকৃত সমস্যার সমাধানটা আসলে সম্ভব হয় না। সে ক্রমাগত মানুষজনের থেকে আরো সরে আসছিল, বিষণ্ণ হয়ে যাচ্ছিল, একাকিত্বে ভুগছিল এবং সম্পূর্ণ আইসোলেটেড হয়ে যাচ্ছিল। এবং এটা প্রতিফলন আমরা দেখতে পারি। তার বাবা টোকিও শহরে যাবে, তাকে জিজ্ঞেস করে যে তোমার জন্য আমি কি গিফট নিয়ে আসবো, কি উপহার নিয়ে আসবো। এবং সে তখন হতবুদ্ধ হয়ে যায়, দ্বন্দ্বে পড়ে যায় যে তার কোন উপহারটা চাওয়া উচিত।
তার নিজের পছন্দের উপহার চাওয়ার পরিবর্তে সে চিন্তা করতে থাকে তার এই ভাঁড়ের চরিত্রটার জন্য মানানসই কোন উপহারটা হবে, কোন উপহারটা নিলে মানুষজন ধরতে পারবে না সে যে ভাঁড়ের অভিনয় করছে। এবং এখানে গিয়ে যখন পুরো কনভারসেশনটা একটু ভিন্ন হয়ে যায়, যখন তার বাবা সামান্য, খুবই সামান্য রকম ডিসঅ্যাপয়েন্টেড বা বিরক্ত হয়, তখন সে মনে মনে অনেক ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে তার বাবা তাকে অনেক ক্ষতি করবে, তার উপর প্রতিশোধ নিবে। কেন? সে ভুল যে চিন্তা করছে এটা তার মাথায় তখন খেলে না। এবং এটা আমরা বইয়ের ভেতরে ঠিক পাই। সে যখন বলছে যে কি ভুল হয়ে গেল, আমি বাবাকে রাগিয়ে দিয়েছি, বাবার প্রতিশোধ নিশ্চয়ই খুব ভয়ানক হবে, তখন আমরা বুঝতে পারি তার আত্মঘ্লানি, অনুশোচনা এবং তার এই অভিনয় করার ব্যাপারটা ক্রমাগত তার ক্ষতি করে যাচ্ছে। সে ব্যতিক্রম এটা আড়াল করার জন্য যেই সমাধান দাঁড় করিয়েছিল, ভাঁড়ের সমাধান, সেই সমাধানটাই তার একটা সমস্যায় পরিণত। সমাধানটা কিভাবে সমস্যায় পরিণত হলো, তার কারণটা খুব স্বাভাবিক। সে যে নকল একটা চরিত্র মানুষের সামনে উপস্থাপন করেছে, এর জন্য একে তো তার দুইটা ভয় মনের মধ্যে ক্রমাগত কুড়ে খাচ্ছে, দ্বিতীয়ত তাকে কেউ আর সাহায্য করতে পারছে না। তাকে যদি কেউ ভালোবাসেও নকল চরিত্রকে ভালোবাসছে, এবং সে জানে যে তার এই নকল চরিত্রকে ভালোবাসার জন্যই সে আলাদা হয়ে গেছে। এবং সে যখন বলছে অতএব মানুষকে নালিশ করে কোনো লাভ নেই, আমার মনে হলো সত্যি কথা না বলাই ভালো। আর তাই সহ্য করে ভাড়ামো করে যাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না আমার। কেন, কি সে সহ্য করছে, এই ব্যাপারটাই আমরা অনুভব করতে পারি ঠিক তার পরের পৃষ্ঠায়। সে বলছে জীবনের সঙ্গে লড়াই করতে হতো না, রাতের পর রাত এই রকম নারকীয় কষ্ট সহ্য করতে হতো না। মানে আমি যে চাকর বাকরদের জঘন্য অপরাধের কথা কাউকে বলিনি, সেটা মানুষের ওপর অবিশ্বাসের জন্য নয়, আবার খ্রিস্টান হওয়ার জন্যও নয়। তার মানে চাকর বাকররা তাকে কোনো একটা কারণে হেনস্থা করেছিল, যৌন নির্যাতন করেছিল। কি ব্যাপারটার ব্যাখ্যা সরাসরি বইতে দেওয়া নেই। এবং একটা পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পারছি সে যে ধরা খেয়ে যাওয়ার ভয়টা তার মনে প্রবল হয়ে উঠছে। সে যখন বলছে ওখানে আমাকে সবাই সম্মান করত, আর সম্মান পাওয়ার ব্যাপারটা আমাকে খুব ভয় পাইয়ে দিত। আমি যে মানুষকে বোকা বানাচ্ছি, মহাশক্তিমান কেউ একজন সেটা ধরে ফেলে, তবে আমাকে একদম ছিঁড়ে খুঁড়ে ফেলবে, মেরে ফেলার চেয়েও বেশি লজ্জা দেবে। সম্মান পাওয়া বলতে আমি এটাই বুঝতাম, মানুষকে ঠকিয়ে সম্মান পেলেও কেউ না কেউ তো জানে সত্যটা। আর মানুষ যখন একদিন সেই একজনের কাছ থেকে সব জেনে যাবে, ঠকে যাওয়ার ব্যাপারটা বুঝতে পারবে, তখন তাদের রাগ আর প্রতিশোধ নেওয়ার ধরনটা কেমন হবে ভাবতেই গা শিউরে ওঠে। আর ঠিক এরকম ভাবেই সে ক্রমাগত আইসোলেটেড হয়ে যাচ্ছিল, একা একা হয়ে যাচ্ছিল, একাকিত্ব তাকে কুড়ে খাচ্ছিল। এবং এই একাকিত্বে কুড়ে খাওয়ার ব্যাপারটাই তাকে মূল সমাধান থেকে দূরে নিয়ে যাচ্ছিল, এবং সে প্রকৃতপক্ষে কোনো সমাধান পাচ্ছিল না। এবং শুধুমাত্র যে এই মুখোশের ব্যাপারটা তার একার জীবনে আছে এরকমটা না। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আমাদের জীবনে কি এই মুখোশের ব্যাপারটা নেই? আমরাও কি মানুষের সামনে ভদ্রতার মুখোশ পরে থাকি না, সভ্যতার মুখোশ পরে থাকি না? হ্যাঁ, থাকি সত্য, কিন্তু আমরা এতটুকু বিধ্বংসী ভাবে চিন্তা করতে পারি। আবার সে উপলব্ধি করতে পারছিল যে সে যে মুখোশ পরে আছে, মানুষও ব্যতিক্রম না, অন্য মানুষও মুখোশ পরে আছে। এবং সে এটা উপভোগ করতে পারছিল যে তার বাবা যখন বক্তব্য দিতে চায়, তখন অন্য মানুষরা তার বাবার সামনে অনেক প্রশংসা করলেও আড়ালে ঠিকই অনেক খারাপ কথা বলে। এবং সে এটাও বুঝতে পারছিল যে মুখোশ ছাড়া পুরো পৃথিবীটুকু যতটুকু স্থিতিশীল হয়ে আছে এটা সম্ভব না। মানুষ যদি তার নিজের মূল চরিত্রটুকু প্রকাশ করে, তাহলে পুরো পৃথিবীর এই স্থিতিশীলতা বজায় থাকবে না। সেটা জানতো, সেটা বুঝতে পারছে, কিন্তু এই বুঝতে পারার বোধটুকুই কি তার মনকে একেবারে বিধ্বংসী করে তুলেছিল? কে জানে। নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কি এই মুখোশটা পরে থাকেন না? আত্মপ্রকাশ, মানিয়ে নেওয়া, আত্মঘৃণা। দেখেন, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় বা বেশিরভাগ সময়েই নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করি না। যার সাথে কথা বলছি বা যাদের মাঝে আছি, তারা কি ভাববে বা কি চিন্তা করবে, এগুলো সবসময়
মেনে নিয়েই আমাদেরকে আচরণ করতে হয়। এই জন্যই আমরা সবসময় তাদের সাথে থেকে অভ্যস্ত বা তাদের সংস্পর্শ বা সান্নিধ্য পছন্দ করি, যাদের সামনে নিজেকে লুকিয়ে রাখতে হয় না, বা নিজের আত্মপ্রকাশটা সম্পূর্ণরূপে কোনো মুখোশ ছাড়াই করা যেতে পারে। এবং যাদের এই আত্মপ্রকাশ করার জায়গার অভাব হয়, বা যাদের নিজেকে নিজের মতো করে উপস্থাপন করার মানুষের অভাব হয়, তারাই ঠিক একটা সময় গিয়ে ডিপ্রেশনে ভোগে, এবং তারাই একটা সময় গিয়ে আত্মবিনাশী, আত্মবিধ্বংসী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এবং ওসামু দাজাইয়ের লেখাতে আমরা ঠিক সেই ব্যাপারটাই লক্ষ্য করতে পেরেছি। এবং ওবাইওজার জীবনে পুরো সমগ্র জীবনের শুধুমাত্র অল্প একটু সময়ে সে অনেক হ্যাপি ছিল, অনেক খুশি ছিল। সেই সময়টা হচ্ছে তার শৈশবকাল। তার শৈশবকালে তাকেইচি নামে এক বন্ধুর সামনে সে নিজের প্রকৃত রূপটাকে একটা কন্ট্রোলড উপায়ে, নিয়ন্ত্রিতভাবে সামান্য প্রকাশ করেছিল, এবং সে স্বীকার করেছিল যে সে এই কাজটা আর কখনো করবে না। তার কারণ তার ভয় হয় যে অন্য মানুষরা হয়তোবা তাকে ভুল বুঝবে। এবং তাকেইচির সামনে প্রকাশ করার একটা মাত্রই কারণ, সে তাকেইচিকে এমন ভাবে বর্ণনা করেছে যে তাকেইচি খুব বোকা, নির্বুদ্ধ, মাথা মোটা টাইপের। এবং অবাক করা ব্যাপার হলো, ওসামু দাজাইয়ের জীবনে এরকম ঘটনা আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং ওবিইয়োজার সমগ্র জীবনের মেন্টাল স্টেটের চূড়ান্ত পর্যায়ে বা সবচেয়ে ভালো অবস্থা বোধহয় এই সময়টাই ছিল। এরপরে যত সময় অতিক্রান্ত হয়েছে, তত তার মানসিক অবস্থা ক্রমান্বয়ে খারাপ হয়েছে, এবং তার মনের গহীনে কোনো একটা জায়গাতে একটা সুপ্ত আকাঙ্ক্ষা, সুপ্ত ইচ্ছা সবসময়ই ছিল। কেউ একজন তাকে প্রচন্ড রকম ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু একই সাথে তার মনের ভেতরে একটা ভয়ও ছিল, হয়তোবা ভুল বুঝবে। তার নিজের ভাষাতেই তাকেচি আমাকে আরো একটা গুরুত্বপূর্ণ উপহার দিয়েছিল। একদিন সে আমার দোতলার ঘরে এসে নিজের আনা একটা রঙিন ছবি দেখিয়ে বলল, ভূতের ছবি। এবং এই যে তাকেচির কাছে নিজের আত্মরূপটাকে প্রকাশ করা, এই ব্যাপারটাও খুবই স্বল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। ওবাইওজা বড় হয় এবং সে যখন কলেজে ভর্তি হয়, তখন সে সম্পূর্ণ ভিন্ন একটা শহরে বসবাস করা শুরু করে, এবং সেখানে সে শুরুতে একটা আর্ট ক্লাসে গিয়ে ছবি আঁকা শুরু করলেও ধীরে ধীরে সে নারী এবং নেশায় আসক্ত হয়ে যায়। সে ধীরে ধীরে মদে আসক্ত হয়ে যায় এবং সম্পূর্ণ নতুন একটা জীবন তার সামনে উন্মোচিত হয়। জীবনের এই পর্যায়ে এসে ওবাইওজা দুইটা সমস্যায় জড়িয়ে পড়ে। প্রথম গভীর সমস্যা হচ্ছে সে কমিউনিস্ট পার্টিতে জড়িয়ে পড়ে এবং তার একটা নতুন বন্ধু হয়। সেই বন্ধুই মূলত তাকে এই কমিউনিজমের দিকে ঠেলে দিচ্ছিল, যেখানে জাপানে এই কমিউনিজমের সম্পূর্ণ ব্যাপারটাই ছিল নিষেধাজ্ঞার উপরে। সমাজচ্যুত হয়ে যাওয়ার ভয় যেরকম তার সাথে ছিল, ঠিক তেমনই সে যখন মদের নেশায় আসক্ত হয়, তখন সে সম্পূর্ণ নতুন এক নারীর সাথে পরিচিত হয় এবং নারীর নেশা ক্রমাগত তাকে আচ্ছন্ন করে তোলে। এই দুটো গভীর সমস্যা তার জীবনকে আমূলভাবে পরিবর্তন করেছে সত্য, কিন্তু তারপরেও সে একটা মুখোশ সবার সামনে তখনও বর্তমান করে রাখ। এর আগে সে যে ভাড়ামোর মুখোশটা সামনে রাখছিল, এখানে এসে সম্পূর্ণ আমরা ভিন্ন একটা মুখোশ দেখতে পাই। এবং গল্পের এই পর্যায়ে এসে নিয়েই আমরা অনেকগুলো পরপর ঘটনাবহুল ঘটনা দেখতে পারি। ঘটনাবহুল ঘটনা শুনতে একটু অদ্ভুত শোনা গেলেও গল্পের এই পর্যায়ে এসে নিয়ে আমরা দেখতে পারি ওবাইওজা বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করে, বেশ কয়েকবার এমন কাজ করার চেষ্টা করে যেন সে নিজেকে নিঃশেষ করে দিতে পারে, এবং এর মাধ্যমেই ধীরে ধীরে গল্পটা এগিয়ে যায়। আজকের এই আলোচনাটা অনেক বড় চাইলে করা সম্ভব। চাইলে এই নো লঙ্গার হিউম্যান গল্পটার লেখাটার প্রত্যেকটা লাইনকে অনেক সময় ধরে বিশ্লেষণ করা সম্ভব, কিন্তু সেই আলোচনায় আজকে আমরা যাব না। আজকে আমাদের আলোচনাটাও এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত, যেখানে আমরা ওসামু দাজাইয়ের ব্যক্তিগত জীবন থেকে কি কি ভুল করেছিল সে, সেখান থেকে যেন শিক্ষা নিতে পারি। তবে আমার মনে হয় না যে এই শিক্ষা নেওয়ার ব্যাপারটা সবার জন্য সমান হবে, অথবা আমার এটাও মনে হয় না যে এই বইটা পড়ার মূল কারণ হওয়া উচিত আপনার শিক্ষা। এই বইটা মূলত কেন পড়া উচিত আমি জানি না, এবং এই বইটা সম্পূর্ণরূপে কি বুঝতে পেরেছি সেটা আমি স্বীকার করব না। বইটা খুবই গভীর এবং অনেক চিন্তা ভাবনা করার মতো।
এবং আমার কাছে মনে হয়েছে যে জীবনের একটা পর্যায়ে এসে নিয়ে প্রত্যেকটা মানুষেরই এই বইটা পড়া উচিত। তবে যারা এখনো টিনেজে রয়েছেন তাদের এই বইটা না পড়াটাই বেটার হবে। কারণ আমাদের সমাজে বর্তমান সময়ে ডিপ্রেশনের হার যেরকম বেড়ে গিয়েছে, ঠিক তেমনি আত্মহত্যার প্রবণতাও অনেক বেড়ে গিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যারা খুবই তরুণ, যারা এমনিতেই অনেক মানসিক সমস্যায় ভুগছে, তারা এই বইটা পড়লে চরম সমস্যায় পড়তে পারে। এই বইটা আসলে সবার জন্য না। যারা অনেক গভীর, অনেক ভারী ভারী লেখা পড়ে অভ্যস্ত, তাদের জন্য এই বইটা হতে পারে। কিন্তু যারা গল্প পড়া শুরু করছে, যারা ফিকশন লেখা পড়তে পছন্দ করেন, তাদের কাছে এই বইটা ভালো নাও লাগতে পারে। অথবা এমনও হতে পারে জীবনের সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়ার একটা কারণ হতে পারে এই বইটা। আজকে আপাতত এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা বই নিয়ে, অন্য কোনো একটা আলোচনায়। Until then, the Brown Storyteller signs off.